ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ত্রয়োদশ জাতীয় সংসদে চলছে বাজেট অধিবেশন। এই অধিবেশন পরিচালনায় প্রতি মিনিটে ব্যয় হচ্ছে প্রায় 2,72,000 টাকা। অথচ ব্যয়বহুল সেই সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেট আলোচনা রেখে প্রতিপক্ষের চরিত্র হনন, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের পক্ষ বিপক্ষ শক্তি হিসেবে ট্যাগ দেওয়া এবং ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করে তাদের বক্তব্য শেষ করছেন। এই যেমন গতকাল রবিবার জামায়াতের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি। এরপরও দলটির সঙ্গে বিএনপির জোট হয়েছিল স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে আহ্বান জানিয়েছেন ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে। সরকার দলীয় এমপিদের এসব সমালোচনাকে মূলত বিরোধী দলকে দুর্বল করার প্রয়াস হিসেবে দেখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার মতে সংসদ 2 টায়ারের যান, একটিতে পেরেক মারলে অন্যটা চলবে না। তাই তো এগুলোর পরিবর্তে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার পাল্টা আহ্বান জানিয়েছেন তিনি। এর বাহিরে সরকারি দলের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে জামায়াত আরও প্রশ্ন তুলেছে, সরকার দলীয় এমপিরা বিরোধী দলকে কুচি কুচি করে কেটে কিংবা নিষিদ্ধের বক্তব্য দিয়ে কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে? সংসদে নির্ধারিত আলোচনার বাইরে গিয়ে একে অন্যের বিষোদগার করার অর্থ কি? প্রাণবন্ত কার্যকর সংসদের প্রত্যাশায় বাস্তবায়ন দেখা যাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এমপি, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মাসুদ কামাল, দীর্ঘদিন পরে একটা সত্যিকার অর্থে বিরোধী রাজনৈতিক দল পেয়েছিল বাংলাদেশ, এবং সেই বিরোধী রাজনৈতিক দল পাওয়ার পরে আসলে সংসদ যেরকম প্রাণবন্ত হওয়ার প্রত্যাশা আমরা করছিলাম, সেই সংসদ অধিবেশনে এখন যে বক্তব্য বা পাল্টা বক্তব্য আমরা দেখছি, সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এবং সত্যিকার অর্থে যে আজকে আমরা যে শিরোনামটা নির্ধারণ করলাম, যে সংসদটাকে আসলে একটা 2 চক্রের যানের মত সাথে তুলনা করেছেন বিরোধী দলীয় নেতা, এবং তিনি এটিও বলেছেন যে একটিতে পেরেক মারলে অন্যটা চলবে না। মানে এই সংসদে আসলে কে কাকে বেশি পেরেক মারছে বলে মনে করেন? শুনেন, সংসদের আসলে চেহারাটা কি হওয়া উচিত তার কোনো খুব সুন্দর কোনো এক্সাম্পল কি আমাদের সামনে আছে? কারণ আমরা তো 2014 থেকে 2024 পর্যন্ত 3টা সংসদ পেয়েছি, তাই না? 14, 18 এবং 24। তো ওগুলোকে কি সংসদ বলবেন আপনি? ওখানে কি আলোচনা হতো? আওয়ামী লীগের সঙ্গে জামাতে জাতীয় পার্টি ছিল, কি আলোচনা হতো? ওটা কোনো সংসদ ছিল? তো আপনি যদি সেগুলোর সঙ্গে চিন্তা করেন, এর আগে যেটা 2009, ওটা তো বিএনপি বয়কটই করছে ম্যাক্সিমাম টাইম। এর আগে যেটা ছিল 2001-এর সংসদ, ওটা তো আওয়ামী লীগ বয়কট করছে নিয়মিত। তো একদলই তো থাকতো সবসময়। সংসদে যে আলোচনা হতে পারে, পরস্পরের সঙ্গে কথা হতে পারে, সেটা তো আমরা অনেক বছর পরে এবার দেখলাম। এরপরে তো আপনি এর আগেটা হলো 1996 মানে কি? আজকাল থেকে 30 বছর আগের কথা ভাই। তো 30 বছর আগের সংসদ কী ছিল, ওই উদাহরণ তো দিয়ে লাভ নাই এখন। কিন্তু সেইভাবে যদি আপনি বিচার করেন যে আমাদের এই সংসদ এখন যেভাবে চলছে, যেরকম আলোচনা হচ্ছে, পরস্পরকে হয়তো ব্যক্তিগতভাবে আক্রমণ অনেকে করছে, হয়তো বাজেটের বাইরে আলোচনা হচ্ছে, এটা তো হতেই পারে। আপনি ওখানে বসে আমাকে প্রশ্ন করছেন, আপনি যে প্রশ্ন করছেন আমি হুবহু ওই যে পরীক্ষার সংক্ষিপ্ত উত্তরের মতো লিখি না তো, এদিক সেদিক একটু যাই। তো এটা তো মানবিক বৈশিষ্ট্য, এটা সংসদে হবে। আমি কিন্তু এইবার সংসদটাকে এনজয় করতেছি। সত্যি কথা বলতে কি, যে যাই বলো, আমি কিন্তু এনজয় করি। আগের তো আমি দেখতামও না, টিভিতে দেখাতো, এর আগে রেডিওতে শোনাইতো, শুনতেও ইচ্ছা করতো না, লজ্জাই লাগতো মাঝে মাঝে, এগুলি কী হচ্ছে আলোচনা। সেই তুলনায় এবারে সংসদে আলোচনা, পরস্পরের প্রতি যে প্রতি আক্রমণ যেগুলি হচ্ছে, স্পিকারের বিভিন্ন রকম বক্তব্য, আমি কিন্তু এনজয় করি। আমার কাছে কিন্তু অত খারাপ লাগে না। প্রাণবন্ত হচ্ছে ঠিকই, কিন্তু মানে যারা আসলে বিশ্লেষক আছেন তারা অনেকেই বলার চেষ্টা করছেন যে এইবারের সংসদে বিশেষ করে যে বাজেটের যে আলোচনাটি এখন চলছে, সেই আলোচনায় মূল বিষয়টিকে ছাড়িয়ে গিয়ে ধান ভান্তে শিবের গীত গাওয়া হচ্ছে অনেক বেশি। এটা না সংসদে সবসময় হয়। অনেক আগে আমি 91-এর সংসদ যেটা ছিল, 91, 96, তখন আমি নিজে ফিজিক্যালি সংসদ কভার করতাম, সাংবাদিক ছিলাম তখন, তো আমি এগুলি যাইতাম। তো সেখানে ওই সংসদগুলি ভালো ছিল, বেশ মানে প্রাণবন্তই ছিল ওই সংসদগুলো। সেখানেও কিন্তু এই সময় আলোচনা হতো, হাস্যরস হতো কিন্তু কাজেই অনেক মানে এগুলো তো হবেই। এবং আমি মনে করি এবারে সবসময় আমি সংসদের যে খুব মানে আপনার যা হচ্ছে এর চেয়ে ভালো সম্ভব না, অমুক না তমুক না, আমি কিন্তু তা বলছি না। দেখেন এই সংসদের
আমার তো মনে হয় অ্যাবাভ 70% সংসদ সদস্য প্রথমবারের মতো হয়েছেন আমার ধারণা, অন্তত 60% তো হবেই, একদম ফার্স্ট টাইম হয়েছেন। তো তারা কি সংসদীয় রীতিনীতি শিখে আসছেন নাকি, পরীক্ষা দিয়ে পাশ করে আসছেন? তা তো না। এখানে এসে ভুল করতে করতে শিখবেন। এখানে আমি কোনো অন্যায় দেখি না কিন্তু। মানে সেটা নিয়েও তো একটা আলোচনা আছে বা সমালোচনা আছে যদি আমি বলি, মানে আপনি যেটি বললেন যে এখানে এসে ভুল করতে করতে শিখবেন, মানে এই সংসদ অধিবেশনে বেশিরভাগ সদস্যই নতুন এসছেন, কিন্তু এই সংসদে প্রতি মিনিটে পরিচালনায় ব্যয় হচ্ছে 2,72,000 টাকা, সেটি তো জনগণের টাকা। ওটা যখন নাকি আওয়ামী লীগ আমলে ছিল না, তখন ওই 2,72,000 টাকা ব্যয় হতো, টাকার সমানই ব্যয় হতো। কাজেই এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওই যে বিশাল ভবনটা করছেন, যে ভবনটাকে আপনি সারা দুনিয়ার জন্য উদাহরণ হিসেবে দেখান, লুই ক্যান করে গেছে বিশাল ভবন, ওই ভবনে প্রচুর অপচয়ের ব্যাপার স্যাপার আছে। ওই ভবনটি এরকম, ওটা করলে পরে ওখানে খরচ হবেই, ওখানে বিদ্যুৎ খরচ অনেক হবে। এটা খুব একটা অস্বাভাবিক কিছু না কিন্তু, ওটা মেনটেনেন্স খরচ, বিদ্যুৎ খরচ, এগুলো সব মিলে এই খরচটা এমনিই হবে। যখন সংসদ না চলে তখনও ওটার পেছনে কিছু খরচ আছে, ওই খরচটা হিউজ অ্যামাউন্ট। কারণ ভবন আপনি করছেন, খরচটুকু হাতি পারলে হাতির খোরাক দিবেন না আপনি, দিবেন। শুনেন, সবচেয়ে বড় কথা হলো নিয়ত। যারা এখানে আছেন তাদের নিয়তটা কি? নিয়তে বরকত। নিয়তটা যদি ঠিক থাকে তাহলে ভাই আপনি সুফল পাবেন। এবং হয়তো ভুল ভ্রান্তি হচ্ছে এখনও, আমরা অনেক কিছু পাবো না। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সংসদের কাছে অনেক কিছু চাই, আমরা সরকারের কাছে অনেক কিছু চাই। আমরা এটাও চাই যে, দেখেন আপনার অনেক সময় দেখবো, আমরা এমনও চাই আজকে খুব ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ বিএনপিতে ভোট দিলাম তাও ঝড় বৃষ্টি হয়। এটাও কিন্তু অনেকে ঘরে বউ লেগে ঝগড়া হয়, ওটা নিয়ে আলাপ করে, হ্যাঁ বিএনপিকে দিলাম, ঝগড়া তো আগের মতোই হচ্ছে। বলতে পারেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু সরকার তো সব দেবে না আপনাকে। তারপরে যতটুকু দেবে, আপনি যা চাবেন অযৌক্তিক কিছু ব্যাপার স্যাপার থাকবে, সেটা নিয়ে আমি আলোচনা করি। আমি অনেক সময় বলি তো, কি দুইটা দল পেলাম, বিএনপি এবং জামাতে ইসলাম, এই যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়ে গেল, জামাতও কিছু কয় না, বিএনপিও কিছু কয় না। এটা তো আমিও বলছি বহুবার। মানে আসলে মূল প্রশ্নটা যখন এগুলো কিন্তু আছে, এগুলোতে কিছু না কিছু তো থাকবে, নাহলে ওনাদেরকে আমরা বলবোটা কি? দুজন সমস্যা আনছেন এখানে, দুজন আবার পাশাপাশি বসছে, তারা তো একজোট হয়ে গেছে, আমি আর আপনার দুই কোনায় দুইজন আছি। তো এখন আমরা বলবোটা কি? কিছু বলবো, বলবো মানে এই না বাতিল করে দেবো। হ্যাঁ, মানে ওনাদের নিয়ে আমাদের চলতে হবে। সংসদে গিয়ে আসলে বাংলাদেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সর্বোচ্চ বেশি আলোচনা হবে, সেটি প্রত্যাশা করছিলাম আমরা। সালাউদ্দিন আইয়ুবী, আজকে যখন আসলে আপনাদের দলীয় নেতা বললেন, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান বলেছেন যে সংসদটাকে তিনি একটা দুই টায়ারের যানের সাথে তুলনা করেছেন এবং একটিতে পেরেক মারলে অন্যটা চলবে না, এগুলোর পরিবর্তে তিনি পারস্পরিক সম্মান এবং সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মানে দুইটা চাকা সংসদে সমান তালে চলছে না, এটি আসলে বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে কেন মনে করছে? দেখুন, চলছে না সেটা কিন্তু তিনি বলেননি, চলা দরকার তিনি সেটা বলেছেন। সংসদ তো আজকে 5 বছরের সর্বশেষ বক্তব্য ছিল না, এটা ছিল শুরু। এটা এই মানে 5 বছরের প্রথম বাজেট অধিবেশন। সুতরাং আগামী আরও 4টা বাজেট হবে, 4 বছরে মিনিমাম আরও 10-12 বার সংসদ বসবে। সুতরাং সংসদের পথ চলা এখন অনেক বাকি। এই দীর্ঘ সময় ধরে সংসদ কীভাবে চলা উচিত সেই বিষয়ে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে তিনি কথা বলেছেন। তিনি বলার চেষ্টা করেছেন পারস্পরিক কাদা ছুড়াছুড়ি, অতীতের যেই ইতিহাস, সেখানে গান বাজনা হতো, সময় অপচয় হতো, এই ইস্যুগুলোকে টেনে নিয়ে এসে তিনি কথা বলার চেষ্টা করেছেন। সুতরাং একটা সরকারি দল, বিরোধী দল, দুই পক্ষকে ভূমিকা রাখার মধ্য দিয়ে সফল হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব নয়। দেখুন, চলমান যে সংসদ, এই সংসদের ব্যাপারে আমরা নানাভাবে কথা বলতে পারি, কিন্তু খেয়াল করে দেখেন, এই সংসদে যখন বাজেট পেশ করা হলো, বাজেট পেশ করে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, আমি জানি না আপনারা কীভাবে দেখবেন সেটা, প্রস্তাবগুলোর মধ্য থেকে বিরোধী দল তীব্রভাবে বেশ কিছু ক্ষেত্রে বিরোধিতা করেছে এবং সরকারি দল সেই বিরোধিতাকে আমলে নিয়ে ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে, প্রস্তাবগুলো বাতিল করেছে। যেমন খুচরা ব্যবসায়ীদের অগ্রিম কর তারা নিয়েছিল, অগ্রিম কর নিয়ে বেশ কথা সরকারি দলের সদস্যরাও বক্তব্যে তাদের পক্ষে কথা বলেছে। বাট আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী এই কর উজ্জ্ব করেছে। কালো টাকা সাদা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা তীব্র বিরোধিতা করা হয়েছে। আমাদের একাধিক সংসদ সদস্য ধরে ধরে কালো টাকা সাদা করার এই সুবিধা যেন বাতিল করা হয় সেই দাবি দাওয়া উত্থাপন করেছেন। সরকার কিন্তু সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 18 ক যেটা, সেটা নিয়ে
সংসদে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু প্রায় 1.5 ঘন্টার একটা সেশনে 68 বিধিতে আলোচনা হয়েছে। মূলত ইস্যু ছিল ইসলাম ব্যাংক, বাট এটাই ছিল মূল ইস্যু সেখানে। সেই ব্যাংক রেজুলেশন আইন কিন্তু সরকার বাতিল করেছে বিরোধী দলের দাবির প্রেক্ষিতে, তাদেরকে আমি বলবো যে আমলে নিয়েই। তারপরে মাননীয় বিরোধী দলীয় নেতা সাইকেলের উপর যে ট্যাক্স, বাইসাইকেলের উপর যে ট্যাক্স, এই ট্যাক্স আর উপরে মানে আপনারা যে উত্থাপন করার উদাহরণ দিচ্ছেন, ডাক্তার শফিকুর আপনাদের রহমান আসলে যে দাবি দেওয়া কিন্তু হলো দাবি ছিল করেছেন অনেকটা সরকার সেটি মেনে অনেকটা না, আমাদের তো আরো অনেকগুলো দাবি ছিল। আমাদের দাবি ছিল এলপিজি সিলিন্ডারে কর বাড়ানো হয়েছে, এটা একেবারে প্রত্যেকের ঘরে ঘরে, গরিব ধনী এখন সবার ঘরে থাকে। যদি সিলিন্ডারের দাবি কথা ছিল সরকার মেনে নেয়, তাহলে আবার এই অভিযোগ কেন করলেন যে আপনাদেরকে কুচি কুচি করে কেটে তারা মানে বিরোধী রাজনৈতিক দলকে কুচি কুচি করে কেটে ফেলা হচ্ছে এবং আওয়ামী লীগকে আবার এই সরকার পুনর্বাসন করতে চাইছে? দেখুন, এখানে সরকারি দলের 219 জনের বেশি এমপি, 219 জন সবাই তো একই রকম কথা বলেনি। সবার চিন্তা, সবার বক্তব্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাষায় কথা বলেছেন সেই ভাষায় ছিল না। সুতরাং যারা শালীনতার মধ্যে থেকে সংসদীয় ভাষাকে, সংসদীয় রীতিনীতি অনুসরণ করেছে তাদেরকে মাননীয় বিরোধী দলীয় নেতা ধন্যবাদ জানিয়েছেন। তাদেরকে আগামীতে আরো ভালো করে করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একটু বলি, তিনি বলেছেন যে জামায়াত একটি আন্তর্জাতিক সংগঠনের শাখা, সেটি উল্লেখ করে তিনি বলেছেন দলটির রাজনৈতিক অবস্থান, অতীত ভূমিকা নিয়ে জনগণের সামনে বাস্তব ইতিহাস তুলে ধরা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথা বলেছেন, আবার জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ৭১-এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখার। হ্যাঁ, দেখুন, এগুলো হলো রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বরাদ্দ ছিল হলো 40 মিনিট। একজন মানুষ সংসদে দাঁড়িয়ে 40 মিনিট কথা বলতে হলে তাকে কিছু এদিক সেদিক যাইতেই হবে। একেবারে খাতার মধ্যে যেটা লেখা সেটা বলতে গেলে তিনি আসলে পার করতে পারবেন না। এবং তিনি 40 মিনিট কথা বলেনি, তিনি 62 মিনিট কথা বলেছেন। এত কথা বলতে গেলে কিছু কথা তো এদিক সেদিক যাইতেই হবে, সে কারণে গিয়েছে। এই কারণেই মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন যে আমরা এই জায়গা থেকে সরে আসতে চাই, আমরা চাই না এই ধরনের কাদা ছুটাছুটি। এবং প্র্যাকটিক্যালি আমি একজন নতুন সদস্য এবং আমার আশেপাশে যারা আছে আমরা সবাই নতুন, মানে বয়সেও মোটামুটি আমরা কাছাকাছি, আমরা আশেপাশে যারা আছে আমরা খুব মানে আশ্চর্য হয়ে খেয়াল করি সিনিয়রদের মধ্যে অনেকে এমন ভাষা, এমন কটাক্ষ করে। এটা আসলে মানে আমাদের জন্য শিখার জায়গা যদি চিন্তা করি, ব্যাপকভাবে আমাদেরকে হতাশ করে এই জায়গা থেকে। আসলে এই ভাষা এই ধরনের হওয়া উচিত। এবং একই সাথে আমি শেষ করছি, একই সাথে অনেক সিনিয়ররা আছে খুব চমৎকার কথা বলেছে। তাদের কাছ থেকে তাদের শব্দ চয়ন, তাদের প্রত্যেকটা সংসদীয় ভাষা, রীতিনীতি, স্পিকারের সাথে ডিলিংস, বিরোধী দলের সাথে কথাবার্তা, সরকার দলের পরে আমরা দেখছি যে আলোচনার বাইরে গিয়েও বিষোদগার হচ্ছে। নীলুফার চৌধুরী মনি, আপনি একাধিকবার এই সংসদে গিয়েছেন এবং এখন আসলে যে আলোচনা হচ্ছে সংসদে, বিশেষ করে আজকে বিরোধী রাজনৈতিক দলের নেতা যে কথাটি বলেছেন, সেখানে আসলে একটা সম্মানবোধ কিংবা সহযোগিতা সংস্কৃতি গড়ে তোলার জন্য আহ্বান কেন জানাতে হচ্ছে? মানে বিএনপির কাছ থেকেই তো আসলে আমরা শুরুতেই এই আহ্বানটা শুনেছি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি আমার দেখা মতে এই সংসদটা আমার কাছে প্রাণবন্ত এবং এতক্ষণ যে কথাগুলো বললেন অনেকগুলোই একদম সঠিক কথা ছিল। আমি খুব পছন্দ করছি সংসদটাকে এই জন্য যে এখানে সত্যি যে অনেকেই নতুন, কি সরকারি দল কি বিরোধী দলে প্রথমবারের এমপি, তারা অনেকেই অনেক কম বুঝেন, আমরাও কম বুঝি। ওই সংসদে 5-7 বার গেলেও সব যে বোঝা যাবে তা না, কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা এই যে নতুন হিসেবে যেটুকু বুঝে না তারা চুপ করে থাকে, অযথা হইচই করে না। এটা আমাকে খুব খুব আনন্দ দেয় যে সংসদের এই কথাটা সত্যি যে প্রতি মিনিটে 2,72,000 টাকা, লাইক একজন সংসদ সদস্য অনারিয়াম পায় 55,000 টাকা, আর সে যখন কথা বলে তার একটা মিনিটের কথা 2,72,000 টাকা, তার মানে তার প্রায় 4-5 মাস 6 মাসের বেতনের সমান। তাকে ওইভাবে বুঝে কথা বলাটাই ভালো, এই অগমগ কথা না বলে। তো এই জায়গাটাকে আমি মনে করি যে এর আগের যে সংসদগুলো ছিল সেখানেও তো ছিলাম, সেই জায়গায় যেভাবে বন্দনা চলতো, সেই বন্দনায় যত টাকা নষ্ট হতো এই দেশের, সেই বন্দনা থেকে কিন্তু এই সংসদ দূরে সরে এসেছে এবং প্র্যাকটিক্যালি যেটা দরকার সেটুকু বলে, যেটুকু বুঝছে সেটুকু বলে, যে দলেরই হোক, সরকারি দল কি বিরোধী দল, যেটুকু বুঝে না সেটুকু তারা নিয়ে অত বোঝার চেষ্টা করে। এখন আপনি যেটা বললেন যে জামাতের আমির কেন এই ধরনের কথা বললেন, আমি ওনার 1 ঘন্টার বক্তৃতা আমি শুনেছি, আমার কাছে ভালো লেগেছে ওনার বক্তব্য। উনি তো
বিরোধী দলের সংসদ সদস্য প্লাস সংসদ নেতা, উনি উনার মতোই তো বলবেন, উনি তো সমালোচনা করবেন, এটাই উনার কাজ। উনি আমার হয়ে কথা বললে তো আর তার বিরোধী দল হলো না। হ্যাঁ, কিন্তু উনি আজকে একটি কথা বলেছেন যে প্রায় সব বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন এগুলো ছাড়েন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই। মানে আমি 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 আবারও যদি ভুল না হয়, উনি ওনার জায়গা থেকে কুচি কুচি একটা শব্দ উনি ব্যবহার করেছেন, নতুন একটা শব্দ উনি ব্যবহার করেছেন। এটা অন্যভাবে বললেও আরেকটা শব্দ ব্যবহার হতো, বাট আমি এটাকে অন্যভাবে নেই নাই, বা সরকারি দল কেউই অন্যভাবে নেয় নাই, এই কারণে যে বিরোধী দল সে বলবেই ছায়া সরকার হিসেবে। কিছু না থাকলেও হয়তো সে বলেছে যে ভবিষ্যতে যেন কুচি কুচি না করার প্ল্যান থাকে, এটার জন্যও বলতে পারে। বাট আমি 80% 90% বক্তব্যর হিসাব করব, আমি 10% 20%-এর হিসাব করব না। আমার কাছে অ্যাজ এ বিরোধী দল হিসেবে তার যেখানে যতটুকু মশলা মিশানোর কথা ছিল সে অতটুকুই মিশিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যের তারিফ করেছেন, এবং ওনারাও মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের তারিফ করেছেন। তো এই জায়গাগুলাই মনে করেন যে আমি আমার কাছে সংসদের এটা নতুন একটা শিক্ষণীয় থেকে গেল। আবার এই আজকে আমরা দেখলাম যে এটিএম আজহার একটি প্রশ্ন করেছেন যে জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে কিনা বিএনপি, মানে বিএনপি কোনোভাবে আবারও জামায়াতকে নিষিদ্ধ করতে যাচ্ছে নাকি, মানে এই ধরনের বক্তব্য তাহলে আমরা কেন গতকাল দিয়েছেন বলেছেন। শোনেন, এটা অনেক সময় কিছু মেঠো বক্তৃতা চলে আসে হয়তো বা কারো কারো জায়গায়, সবাই যে একদম সুন্দর বলবে, সবাই আমরা সবাই তো এক না, আমাদেরও মধ্যেও তো অনেকেই যে কথাটা মাননীয় এমপি মহোদয় বললেন যে এক একজনের বক্তব্যের ধরন এক এক রকম থাকবে, তো জামাতেরও এরকম থাকতেই পারে, বলতেই পারে। তো এটা বলার জন্য সংসদ ঠিক আছে, তবে ওই জায়গাটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি, গুরুত্ব দেই যে ওইখানে 1 মিনিটের দাম কত, এবং ওই হিসাব করে কথা বলা উচিত। জামায়াতের নেতা যখন আবার এই অভিযোগ করলেন, একই সময় আমরা আবার এটাও দেখলাম যে খোদ ফ্যাসিস্ট সরকার প্রধান যিনি ছিলেন তিনি টাইমস অফ ইন্ডিয়াকে একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে তিনি মৃত্যুকেও ভয় পান না, তিনি যে কোনোভাবেই হোক এই বছরের মধ্যে তিনি দেশে ফিরতে চান। মানে এই বক্তব্যগুলো বা আসলে ওনার বক্তব্য সবকিছুর মাঝে কোথাও না কোথাও গিয়ে কেউ কেউ আবার যোগসূত্র খোঁজার চেষ্টা করছে। কেন আসলে যোগসূত্র খোঁজার চেষ্টা করছে আমরা ফিরবো আলোচনায়। জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার জিপিটি ইস্পাত নিবেদিত রাজকাহনের সালাউদ্দিন আইয়ুবী, পাল্টাপাল্টি যে বক্তব্যের আলোচনা আজকে আমরা করছি, সেখানে বারবার আসলে সংসদে যে বিষয়টি আমরা দেখলাম যে সরকারি দল তুলে ধরেছে সেটি হচ্ছে ৭১ ইস্যুতে আপনাদের অর্থাৎ জামায়াত ইসলামের ভূমিকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে তিনি অন্তত মনে করেন যে ৭১ সম্পর্কে আপনারা পরিষ্কার করে কথা বলেন না, আপনারা আজ পর্যন্ত তিনি শোনেন নাই, কেউ শোনেন নাই, আপনারা এটা স্বীকার করে নিলে রাজনীতি করা সহজ হয়ে যাবে। রাজনীতিটাকে কি আপনারা ৭১ ইস্যুতে একটু কঠিন করছেন কিনা? দেখুন, আমি সংসদে তো একেবারেই নতুন হিসেবে বাজেটে আসলে কি আলোচনা হয়, কিভাবে কথা বলতে হয়, প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত, এটা নিয়ে সংসদে লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়েছিলাম। তো লাইব্রেরিয়ানদের কাছে জিজ্ঞেস করলাম যে কারা ভালো বক্তব্য দিয়েছে, বেশি সময় বক্তব্য দিয়েছে, কাদের বক্তব্যের পরে আপনারা মনে করেছেন যে এই বক্তব্য বাহবা পাওয়ার মতো। তো ওনারা কিছু প্রিন্ট করে দিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, শাহ এম এস কিবরিয়া, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক সাইফুর রহমান সাহেব। আমি দেখলাম যে মানে বাজেট বক্তব্যে কাট টু কাট কেউ ছিল না। বিশেষ করে সুরঞ্জিত সেনগুপ্ত তো প্রায় 13 পৃষ্ঠার বক্তব্য তার পাইলাম। 13 পৃষ্ঠার মধ্যে 10 পৃষ্ঠাই হলো তার মামলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। 4টা বক্তব্য তার আমি নিয়েছি। একেবারে অল্প সময় এসে তিনি বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আর ওনার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দের ব্যাপারে দাবি দেওয়া সেখানে পেশ করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি কিছু কথা বলেছেন এর জায়গায়, আবার বেশিরভাগ সময় তিনি কিছু মানে ব্যঙ্গাত্মক কথা বা করার কথা বলেছেন। এই জন্য সংসদে বাজেট অধিবেশনে বাজেট রিলেটেড কথার বাইরেও নানা কথা হয়। এটা প্রাসঙ্গিক করার জন্যে আপনি যদি আলোচনা নিয়ে আসেন, এটা আসলে কোনোভাবে বাজেটের সাথে প্রাসঙ্গিক না। এটা আলোচনার আলোচনার স্বার্থে আলোচনাটা শুরু করেছেন তিনি। এবং আপনি যদি মাননীয় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাহেবের বক্তব্য দেখেন, এই কথাটুকু তিনি বলেছেন সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট, এটা বলে তিনি আলোচনায় চলে গেছেন। এটার সাথে আমরা বারবার দেখেছি যে একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামের যে জায়গাটি সেটি নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠেছে। দেখুন, বারবার মানে সবার কাছ থেকে প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠেছে কার কাছ থেকে? সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান সাহেব, তিনি এখন সংসদ সদস্য, তিনি কথা বলেছেন। সাবেক ছাত্রলীগ নেতা
মনিরুল হক সাক্কু সাহেব, তিনি এটা নিয়ে কথা বলেছেন। এর বাইরে আর একজনও পাবেন না যে আপনি জামাত ইসলামী নিয়ে কথা বলছেন। একজন কথা বলেছেন, তিনি সম্ভবত গোপালগঞ্জের এমপি, আমি কোন জায়গার এমপি জানি না, তিনি জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলেছেন। তিনি জামাত ইসলামীর ৭১-এর ভূমিকা নিয়ে কথা বলেননি। এই ২-৪ জন ছাড়া ওনারা কিন্তু এটা যে সংসদে এসে নতুন বলছে এরকম না। আপনি যদি ফজলুর রহমান সাহেবের বক্তব্য দেখেন, 10 মিনিট কথা বললে 7 মিনিট তার হলো এই জামাত নিয়ে কথাবার্তা। উনি জামাত, এবং আমি প্রতিদিন ওনাকে একটা সালাম দিই, সংসদ থেকে বের হওয়ার বা ঢোকার সময় প্রতিদিন ওনাকে সালাম দিই যে আপনার মানে জামাতের সাথে এত বিরোধ কেন আমি জানি না। ওনার বাড়ি কিন্তু আমার বাড়ি গাজীপুরের শেষ দিকে। মানে ৭১ ইস্যুটা আসলে আপনারা সেই ইস্যুটা নিয়ে খুব একটা হয়তো আলোচনা করছেন না কেন? আমি বললাম তো, আমি নিজেকে ওনাকে বলি, আমি বললাম যে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, আপনি আরো বেশি করে বলবেন, কারণ আপনি ছাড়া আর কেউ এই নিয়ে কথা বলে না। সুতরাং এইটা নিয়ে জামাত একটু উদ্বিগ্ন না, চিন্তিত না। যত বেশি আলোচনা হবে তত বেশি জামাতকে মানুষ গ্রহণ করবে, কারণ যে প্রসঙ্গগুলো কথা বলা হয়, যে ইস্যুগুলোকে নিয়ে আসা হয়, এবং আপনি দেখবেন যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমাদের ক্ষমা চাওয়া উচিত, তিনি তার বক্তব্য শুরুই করেছেন হলো জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাপারে স্মরণ করার সময় তিনি বলেছেন যে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই কথা তিনি তার বক্তব্য বলেছেন। সুতরাং তিনি আপনি যেভাবে তার কথা এটাও বলেছেন যে আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন ৭১-এ আমরা ভুল করি। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে জামাতকে নিয়ে আপনি যেভাবে প্রেডিক্ট করছেন বা কথা বলছেন, তিনি সেইভাবে এই জায়গাটাতে কথা বললে অনেক আলোচনা হতো বা হওয়ার মতো ছিল। এটা নিয়ে জামাত মানে ৭১ ইস্যুতে কথাগুলো সংসদে তোলা হচ্ছে, জামায়াতে ইসলামীর সংসদ যেটি বলেন সেটি আসলে শুধুই রাজনৈতিক বক্তব্য রাখার জন্য কিংবা সময়টাকে ক্ষেপণ করার জন্য, কিন্তু জামায়াতে ইসলামী আবার এটিও মনে করছে যে যতবার তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হবে, জনগণ তত বেশি জামায়াতের কাছাকাছি যাবে। আপনি কি মনে করেন? না, এটা ওনাদের অবজারভেশন। তবে আমি একটা কথা বলি, একটা বিষয়, যে কোনো বিষয় নিয়ে না অতিরিক্ত মানে আপনার যদি আপনি চর্বিত চর্বণ হয় আর কি, সেখান থেকে ভালো কিছু আসে না। এখন আর আমার আরেকটা কথা আছে, সেটা হলো গিয়ে যে চেতনা, একটা শব্দ আছে না, চেতনা। এই চেতনা নিয়ে যত আলোচনা হবেন, আমি এর মধ্যে তত বেশি ধান্দা খুঁজে পাই। সেটা ৭১-এর চেতনা হোক, মুক্তিযুদ্ধের চেতনা হোক, জুলাইয়ের চেতনা হোক, বা যে চেতনাই বলেন, যারা চেতনা করে চিৎকার করে, তারা চেতনা ধারণ করে না। জুলাইয়ের চেতনা নিয়ে আমি যদি বলি শেষ দিকে এসে নিয়ে, জুলাইয়ের এই চেতনা যারা বলেছিল বৈষম্য বিরোধী সমাজ করবে, তারপরে কোটামুক্ত করবে, তারপরে কোনো থাকবে না, হ্যাঁ বলছেন না বৈষম্য বিরোধী, ওনারা কি সেই আদর্শ ধারণ করেন যা তারা বলেছেন? ওনাদের যে বাহ্যিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন, ওনাদের অর্থনৈতিক পরিবর্তন, জীবনযাত্রা পরিবর্তন, এগুলি কি সেটাকে প্রমাণ করে না? আবার মুক্তিযুদ্ধের যে চেতনা যারা বলছেন, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের চেতনার একটা সোল এজেন্সি নিয়ে নিয়েছিল। তো মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল যে দেশের সম্পদ বিদেশের পাচার করতে হবে? মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কি ছিল যে গুম করতে হবে? চেতনার কথা যারা বলে, আপনি নিশ্চিত থাকবেন তারা বেসিক্যালি এটা নিয়ে বাণিজ্য করতে চায়। এটা একটা মতলবী আইটেম, মানে টার্ম। চেতনা কী জিনিস এটা মানুষ জানে, কাজে ওটা নিয়ে বইলে ওটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই। আর আওয়ামী লীগের কাছ থেকে যখন আপনি চাইবেন যে তারা ক্ষমা চায় না কেন, এটা কিন্তু খুব একটা মানে খুব পপুলার একটা পয়েন্ট, কিন্তু যে আওয়ামী লীগ তো কোনো ক্ষমা চায় নাই, একজনও তো ক্ষমা চায় নাই, অমুক তমুক বলে কিন্তু এটা। আচ্ছা, বুঝলাম যারা বলে, তখন যদি ক্ষমা চাওয়ার কথা আপনি বলেন, তাহলে ক্ষমা সবাইকেই চাইতে হবে। যারাই ভুল করবেন তারাই ক্ষমা চাবেন। পারিবারিক জীবনে ভুল করবেন, ক্ষমা চাবেন। সন্তানের কাছে প্রয়োজন ক্ষমা চাবেন, নাহলে স্ত্রীর কাছে ক্ষমা চাবেন, নাহলে ভাইয়ের কাছে ক্ষমা চাবেন। যদি ভুল করেন, যদি আপনি বুঝতে পারেন আপনি ভুল করছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে তো কিছু বলার নাই, সবাই আপনাকে নিয়ে দুঃখ করবে। এখানেও ঠিক একই জিনিস। আওয়ামী লীগ কি বলে তারা এই আকাম কুকাম করছে? আওয়ামী লীগ বলে কি ষড়যন্ত্র হয়েছে? এখনও বলে কিন্তু আওয়ামী লীগ এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, বলে তো তারা। এবং তারা যদি মানে সত্যটাকে স্বীকারই না করে, তাহলে কেমন করে ক্ষমা চাবে? জামাতে ইসলাম ৭১-এ জামাতে ইসলাম ভূমিকা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। জামাতকে স্বীকার করে না তো। আমি বহুবার বলছি, আমি কিন্তু জামাতকে মাঝে মাঝে কিছু পরামর্শ দেই, আমি সবাইকেই দেই কেন সেটাও আমি বলি। আমি জামাতকে কিন্তু বলছি যে আপনারা ভাই, ওই সময় তো আপনারা কেউ ছিলেন না। জামাতের আমির বলে, আমি তখন ছোট ছিলাম, তো আমি নিজেই ছোট ছিল, তো এখানে আমির যে বয়স্ক যারা আছে তারা কেউই তখন জামাতের হইয়া যুদ্ধ করে না পাকিস্তানের পক্ষে। তারা সবাই ছোট ছিল, তাদের কোনো ভূমিকা রাখার অবস্থানও ছিল না। যারা ছিল তারা অনেকে মারা গেছে, অনেকের ফাঁসি হয়েছে, যাই কিছু একটা হয়েছে, তারা এখন নাই কেউ। ওই অবস্থানটা নিয়ে আপনি কেন আপনার অবস্থানটা ক্লিয়ার করেন না? বললেই তো হয় কাজটা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, শেষ।
এটা তো কেউ বলে না কেন? ওনারা অফিস বলে, অনেকে মুখে মুখে বলে মানে এই আলোচনাটাই তো বারবার না। সংসদে হচ্ছে। আমি কথা বলি আপনাকে, আমি আসলে কোনো চেতনারই পক্ষে না। ওই চেতনার কথা বলে আপনি বিভক্ত করবেন। যখন ৭১-এর কথা বলা হয়, তখন এটা বলা হয় হলো জামাতকে কর্নার করার জন্য। জামাতকে আপনি কর্নার করবেন আজকের ইস্যু নিয়ে। আজকে জামাত কি করছে এটা নিয়ে ইস্যু নিয়ে আপনি এই জায়গাটিতে আমি একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসি, মানে বারবার অতীতে না গিয়ে যেটি বলছেন আজকে মাসুদ কামাল, যে আজকের ইস্যু নিয়ে আসলে জামায়াতকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না। জি, মানে এই যে অবস্থান পরিষ্কার করার যে জায়গাটি, সেই অবস্থান পরিষ্কার করার জায়গায় জামাতেরও আবার বিএনপির বিপক্ষে নানান রকম অভিযোগ আছে যে আপনারা আবার নানান সময় নানান কিছু করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইছেন। এখানে আসলে আপনাদের অবস্থানটা কি? দেখেন, ওটা হলো স্ট্যান্ডবাজি। আপনি শেষে যেটা বলছেন এটা স্ট্যান্ডবাজি। জামাত যদি এটা বলে, জামাত তো তাই করছে, আরও বেশি করছে। হ্যাঁ, আমি যেটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছে আমি অত অতীতচারণ করতে চাই না, কারণ অতীতে সময় নষ্ট হয়। এই সংসদটা উনিও বলেছেন যে অনেক খরচবহুল, ব্যয়বহুল সংসদ, তো এটা করতে চাই না। কিন্তু অতীতকে তো একদম মুছে ফেলাও যাবে না। অতীত অতীতের মতো থাকবে, ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখন যে জিনিসটা, যে জামাতকেই আমি বলি, তাদের সরি বললে তো জাতির কাছে বলবে। একটা জিনিস আপনি মনে রাখেন, মাসুদ কামাল সাহেবের কথা সত্যি, যে এখন যারা আছে তাদের ম্যাক্সিমামই তারা স্বাধীনতা যুদ্ধের সময় ওরকম ফ্রুটফুল ছিল না, কিন্তু আদর্শটা তো বহন করে। ঘটনাটা তো আদর্শগত, অন্য কিছু না। আমি বেচা কিনার কথা বাদ দিলাম, যারা বেচা কিনা করে তারা বেচা কিনাই করে, তারা রাষ্ট্রের মঙ্গল চায় না। আমি আপনাকে খোঁচা দিয়ে আমি একটু শান্তি পাইলাম, বা আপনাকে আমি মানে অফসাইডে ফেলে রাখলাম, আমি এখানে তরতর করে উঠে গেলাম, এগুলো হলো সাময়িক সান্ত্বনা, সাময়িক পাওয়া। আমি বেসিকটা নিয়ে কথা বলতে চাই। বেসিকটা হচ্ছে যে আপনি যদি মতবাদে বিশ্বাস করেন, মতবাদে তো করতেই হয়। আমি যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে শহীদ হয়েছেন? সেই 80-র দশকে। তো তারপরেও আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা থেকেই এই পর্যন্ত এখন 31 দফা, তার আদর্শ নিয়েই কিন্তু আমরা রাজনীতি করি। জামাত ঠিক তেমনই মওদুদবাদী নিয়েই রাজনীতি করে, তার ওই আদর্শ নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ৭১-এ যে কাহিনীটা আছে সেটার জন্য তারা বলে কেউ কেউ যে তারা সরি বলেছে, কেউ কেউ আবার বলে না। আবার ধরেন এই যে 2026 সালে যখন আপনি শহীদ মিনারে অথবা সাভার স্মৃতিসৌধে যায় আপনি বলবেন যে আমি শুধু নিয়ম পালন করার জন্য আসছি, এখানে কিন্তু সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধের একটা সুযোগ থাকে। সো আপনাকে আগে কিউর হতে হবে। মানুষ কিন্তু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেই কিন্তু অপকর্মে লিপ্ত হয় না। সে তার বয়স বাড়ার সাথে সাথে সে তার শুভন কাজ অশুভন কাজ সব কিছু, একটা মানুষ ভুল করবে, শুদ্ধ করবে, সবই করবে, মানুষ তার ফেরেশতা না। তো কিন্তু তাকে ওই জায়গাটায় যেখানে ভুল থাকবে সেখানে একই জায়গায় যখন জামায়াত আপনাদেরকে প্রশ্ন করছে যে আপনারা জামায়াতকে কোণঠাসা করে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চাইছেন কিনা? শোনেন, জামাতের আমি প্রমাণ দিয়ে কথা বলি। হাদি যখন মারা গেলেন, হাদিকে কে মারলো? আওয়ামী লীগের প্রেতাত্মা, তাই না? তাকে হাদিকে মারার আগে কিন্তু সে হাদির হৃদয়ের ভিতরে ঢুকেছে, তার ওই দলের হৃদয়ের ভিতরে ঢুকেছে। না হলে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু গেছে যে আপনি যদি খেয়াল করেন, সে হাদি কিন্তু জানে যে পিছনে ওই হুন্ডাটা তাদের, একসাথে কাজ করেছে। আমি এটা গেল একটা দিক। দেখেন কারা নেয়। কয়েকদিন আগে আপনার এনসিপির নেতা কি বলেছে? আওয়ামী লীগকে নেওয়া যাবে, হ্যাঁ, ভালো মন্দ দেখে। আপনার 24-এর পরে পরে জামাতের আমির কি বলেছেন? আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে এই যে কাজগুলা সমস্ত বাংলাদেশে আপনি দেখেন, জামাত কিন্তু সাফার কম হয় নাই। এই 17 বছরে 15.5 বছরে জামাতের অনেকগুলো বড় বড় নেতাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে ফাঁসির কাস্টে, এবং অনেক রকম সমস্যা বিএনপির মতো জামাতকে সহ্য করতে হয়েছে। বলেন তো, বিএনপি সারা বাংলাদেশ মামলা দিল, জামাত কেন দিল না? আপনি তো জানেন, আপনারা যদি আমি সাফার করাই, আপনি জানেন আমি আপনাকে সাফার করাইছি, আপনি যদি আমাকে মামলা না দেন তাহলে জালমে কুচ কালা হে। আপনার তো মামলা করার অধিকার আছে। থানা তো এখন আপনার কথা শুনে, আপনার কথা যে আগে শুনতো না, এখন তো শুনে। তাহলে আপনি একটা মামলা দিলেন না। কথিত আছে যে আপনি তার বাড়িতে রাইতে খাবার পাঠান, দিনে খাবার পাঠান, রাইতে থাকার ব্যবস্থা করেন। আপনি দেখেন সমস্ত বাংলাদেশে সবচেয়ে থাকার ব্যবস্থা
সুন্দর থাকার ব্যবস্থা করতে পারলে জামাত করতে পারবে। এই জন্য এই প্রশ্নটা তাদের একটু অনেক বিরতিতে হাসপাতাল যাই। আছে, সালাউদ্দিন আইয়ুবী- অনেক 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 কিছু জায়গা আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেখানে তারা মানে ওই যে চাইলেই থাকতে দিতে ঘুরে পারে। ফিরে আসলে সেই শব্দটাই কি তাহলে বিএনপি আবারও ব্যবহার করবে কিনা, মানে গুপ্ত অবস্থায় আবারও সেই জামায়াত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করার হ্যাঁ, চেষ্টা করছে, মানে এই করছে, প্রশ্নটাই এটাই রাখলাম। স্বাভাবিক। সালাউদ্দিন আইয়ুবী, সংসদের দুই চাকা সমান্তরালে চলতে হলে তো এই রাষ্ট্রবিরোধী যারা আছেন তাদের ক্ষেত্রেও দুই একই সাথে চলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। সেই জায়গাটিতে কারা আসলে এগিয়ে আছেন, কারা পিছিয়ে আছেন? জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। সালাউদ্দিন আইয়ুবী, যেই গুপ্ত বলে আসলে আপনাদেরকে নানানভাবে ট্যাগ করার চেষ্টা করা হয়, যে আপনারা একসময় আওয়ামী লীগের ভিতরেই গুপ্ত হয়েছিলেন, এখন আবার সেই একইভাবে গুপ্ত থেকে আওয়ামী লীগকে খোদ আপনারাই আবার পুনর্বাসন করছেন কিনা? দেখুন, এইটা মানে রাজনীতির এমন বক্তব্য যেটার সাথে সত্যের সামান্যতম কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের সাথে আমাদের আদর্শগত দ্বন্দ্বের মাত্রা এত তীব্র যে এটার ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ না, ছিলেন তো, নাই। মানে আমরা এখানে পুরোটাই তো এটা মিথ্যা না। বলতে পারেন আপনারা, আমরা তো হলে ছিলাম, ছাত্রলীগ ছাত্রদলের রুমে আমি উঠেছি। আমি যখন প্রথম হলে উঠেছি ছাত্রদলের সেক্রেটারি রুমে উঠছি, মানে ছাত্রলীগের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ বা সম্পর্কের স্লোগানও দিতে জায়গায় দেখেছি কিন্তু আমরা এইসব শিবিরের এইসব নেতাকর্মীদেরকে। বক্তব্যের জায়গায় আমি আজকে ওই আলোচনায় যেতে চাচ্ছি না। মানে এটা একেবারে এতটা মিথ্যাচার যে এটার সাথে মানে ভিতর থেকে জ্বলে পুরো সারখার হয়ে যাওয়ার মতো মিথ্যাচার। এই মিথ্যাচার সহ্য করার মতো না। আওয়ামী লীগের সাথে জামাত মিলে যাচ্ছে, এটা আসলে কোনোভাবে সহ্য করার মতো না। এর আমি কি বলবো? আমি শুধু এটুকুই বলবো যে আপনারা তো এখন সরকার দলে আছে, ওনার কাছে যেহেতু তথ্য আছে, কালকেই যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল, নিষিদ্ধ দলের সাথে সক্ষতা, নিষিদ্ধ দলকে থাকতে দেওয়া, সুযোগ দল করে হিসেবে দেওয়া, তারা এখন নিষিদ্ধ হয়নি, তাদের রাজনৈতিক মানে কার্যক্রম কর্মকাণ্ড নিষিদ্ধ। এই ব্যক্তিদেরকে এই সুযোগ দেওয়া, এটা তো আইনগত অপরাধ। সুতরাং যারাই অপরাধ করছে, এটা জামাতের যত বড় নেতাই হোক, আমি অনুরোধ করব, আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আমি জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, একই সাথে এখন জাতীয় সংসদের সদস্য। সব দিক থেকে আমি সাপোর্ট করব, হাতে নাতে আমি ওনাকে সহযোগিতা করব। উনি আইনগত ব্যবস্থা নিক, আমি ওনাকে সহযোগিতা। মানে এই অভিযোগটাকে কি তাহলে আপনি আসলে ভিত্তিহীন বা মিথ্যাচার ভিত্তিহীন না, বলছেন? শুধু আমি বললাম যে এটা মানে সত্যের কাছাকাছি যাওয়ার মতো কোনো মানে শব্দ না। এগুলো একেবারে অবান্তর কথা। ক্ষমাচার প্রসঙ্গ আসছে, আমি বলবো গত 27শে মে খুবই ছোট করে, 2025 20 সেকেন্ড। সেখানে ইত্তেফাক নিউজ করেছে নিঃশর্ত ক্ষমা চাইলেন 71 নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যখন আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেব কারাগার থেকে বের হলেন, সেদিন একেবারে ঘটা করে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে ক্ষমা চাওয়া হয়েছে। জি, মাসুদ এই কামাল, সময় একদম 24 সময় নাই। অক্টোবর, গত 24 অক্টোবর প্রথম আলো নিউজ করেছে বিনা শর্তে ক্ষমা চাইলেন জামাতের আমির। এগুলো কেন যেন চোখে পড়ে না, এই বিষয়গুলো আমরা আনতে চাই না। মানে তার মানে আপনারা ক্ষমা চেয়েছেন? মানে যারা মাসুদ আমি বললাম কামাল। যে একাধিক মানে একাধিকবার ক্ষমা চেয়েছে জামায়াত ইস্যুগুলোতে। ইসলামী, কিন্তু সেটি আসলে কারো চোখে পড়ে না কেন? মানে তাহলে তো আসলে রাষ্ট্রের এই দুই চাকার সমান্তরাল জায়গাটিতে না না না, এটা থাকছি এটা কিন্তু আমরা। আমি বলি আপনাকে, জামাতের আমির বলেছেন যে যদি আমাদের কারণে কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, যদি, এবং উনি সময় উল্লেখ করেছেন যে এই সময় পর্যন্ত, উনি আমেরিকাতে একটা বক্তৃতা দিয়ে বলছেন যদি কারো, দেখেন এগুলি এক ধরনের কথা। আমি বলতে চাচ্ছি কি, যে জিনিসটাকে সবাই বলছে, যে জিনিসটা সবাই চাচ্ছে যে আপনারা অফিসিয়ালি একটা সিদ্ধান্ত নিয়ে ক্ষমা চেয়ে ফেলান, কিছু যায় আসে না। কিন্তু এই যদি চায়, কালকে যদি চায়, আমি নিশ্চিত হয়ে বলতে পারি জামাতের ভোট অনেক বাড়বে, মানুষের জামাতের প্রতি সমর্থন বেড়ে যাবে। কিছু যায় আসে না তো, পার্থক্যটা কি? আমির চাইছে অথবা আমার আর চাওয়া লাগবে না, তা তো না। সবাই চাচ্ছে, আমিও চাচ্ছি, সবারই চাইতে হবে না। জামাত আজকে একটা রেজলিউশন নিক অফিসিয়ালি, যে আমরা 71-এর ভূমিকাতে আমাদের যারা ছিল, আমরা বিশ্লেষণ করে দেখেছি যে ওই সময় ওই রাজনৈতিক প্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল। আমাদের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মনে দুঃখ পেয়েছে, তাদের কাছে আমরা ক্ষমা চাই। তাতে এটা করে বললে হয়তো যে আমাদের তাদের সেই লসটা কি? রাজনৈতিক সমস্যাটুকু কমবে। না, এটা উনি ব্যক্তিগত, আমি বলছি আপনারা অফিসিয়ালি চাওয়া উচিত। না না, সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক আমি ওনার ফলো করছি। ডিপ্লোমা নীলুফার চৌধুরী মনে হয় এই বিষয়তে আপনারা আবার মিথ্যাচার করছেন, কখন বা তারা আসলে কয়টায় গুপ্ত ছিল কোথায় একেবারেই এটা মিথ্যা সভাপতি কথা। থেকে এসেছে? তারা যে গুপ্ত ছিল আমি ওইটা বলছি না, আমি শুধু এইটুকু বলতে চাই যে ডাকসু ইলেকশন করেছে একজন নারী, সম্ভবত উমামা নাম। সে বলেছিল যে 10 বছরের আপনাদের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নাম জানতে চাই। সে কিন্তু ওপেন বলেছিল, তারা কিন্তু নাম বলে নাই এখনো।
এবং এইটা বললে সমস্যা, কারণ ছাত্র দলেও তাদের সন্তানরা আছে কিনা, কতটা আছে, সেটা নাম বললে যদি বের হয়ে যায়, তাহলে এই কারণে তারা বলবে না। তারা দুইটা পোস্ট ক্যারি এখন করাবে। আপনি গুগলে সার্চ দিন, আমি সার্চ দিব ফেসবুকে কেন? পাবেন। 10 বছরের সে পরপর তাদের কমিটির এখনকার কমিটিতে কে আছে সেটাও কেউ ওরকম জানে কিনা এখনো সন্দেহ আসলে আছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটিও অনেকটা মিথ্যা। আমি অবশ্যই জেনে বুঝেই বলি কথা বললে, তারা করলে তারাই করবে, কারণ জামাত এবং তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার মনে পড়ে জামাতকে যখন আওয়ামী লীগ ব্যান করেছিল, প্রাইমারি যখন ব্যান করলো, তখন কিন্তু ওই কুষ্টিয়া, পাবনা এইসবের জামাতের নেতারা আওয়ামী লীগে ঢালাওভাবে জয়েন করলো। আপনাকে আরেকটা কথা বলি, একদম সময় আপনার শেষ দিকে আমরা। এবি পার্টির প্রেসিডেন্ট এখন কোথায়? আবার জামাতে চলে গেছে, বুঝেন? তারা তাদের প্রয়োজনে দল বানিয়েছে আবার। এবি পার্টির আপনার ওই মানে তাজুল এখনো কি তারা রাজনৈতিক দল তাজুল কোথায়? দলগুলো তাজুলকে নিজেদের তারা প্রয়োজনে সব রাজনৈতিক তারা ব্যবহার কিন্তু করছে। কি করেছে, ওই বানিয়েছে প্রসিকিউটর, এই বিভেদগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই ধন্যবাদ। তারা তাদের প্রয়োজনে যখন যেখানে দরকার ধন্যবাদ যেতে আজকে হবে, রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জিপি 25 পাতিমিত্র রাজকাহন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।